স্বাগত অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইরশাদ জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা আর এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। বর্তমান এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে সংবিধান সংস্কারে। বাড়ানোর সুপারিশ করা হয়েছে আসন সংখ্যা। এক্ষেত্রে সংসদের আসন বিচার নিম্নকক্ষে 400 করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত হলেও আসনগুলোতে নারী প্রতিনিধিরা আসবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, এমনটাই বলা হয়েছে। আজ অন্য পক্ষে আমরা আলোচনা করব কেমন হলো সংবিধান সংস্কারে নারীর স্থান এই বিষয়ে। সঙ্গে আছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য সুমাইয়া ইসলাম এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন। আপনাদের দুজনকেই স্বাগত। মাত্র কি দুদিন আগে, আজকে শনিবার, বুধবার দুদিন আগে এই সংবিধানের যে সংস্কারের কথা বলা হয়েছে, সেখানে সেই সংস্কারে নারীর জায়গাটি, আমি যেই যেই ট্যাগলাইনটি ব্যবহার করেছি যে কেমন হলো সংবিধান সংস্কারে নারীর স্থান, যদি সেটি একটু জুবাইদা নাসরিন আপনার রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে একটু বলেন, আপনার কেমন মনে হলো এই যে 100 আসন? এবং এরই মধ্যে আমরা আবার সংবাদ দেখতে পেলাম যে একটি দল বলেছে যে আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, তাহলে কেন সংসদে নারী কোটা থাকবে? ধন্যবাদ উর্মি। সংবিধানের সংশোধনের যে বিষয়টি এসেছে, বরং যে সুপারিশ মালা এসেছে আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিটি থেকে, এটাকে আমি বিচ্ছিন্ন নারীকে আলাদা করে দেখার জায়গাটা এভাবে বিশ্লেষণ করব না, বরঞ্চ সংবিধানের যে বিষয়গুলো পুরো প্যাকেজ করা হয়েছে সেটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো এবং সেই সাংবিধানিক সুপারিশে নারীকে কিভাবে রাখা হয়েছে। একটি হলো যে পুরো সংবিধানে আমার কাছে যে বিষয়টি অবাক করা ছিল, মুক্তিযুদ্ধ শব্দটি উচ্চারিত হয়নি, এসেছে স্বাধীনতা যুদ্ধ। এবং আমরা দেখেছি যে 1971 সাল মুক্তিযুদ্ধের পর থেকে একটি বিশেষ রাজনৈতিক দল এটিকে স্বাধীনতা যুদ্ধ বলেছে, বা যদিও আমরা হাসান হাফিজুর রহমানের দলিল পত্রের কথা বলি সেখানে স্বাধীনতা যুদ্ধ রাখা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুরো এই যে অনুবাদের একটা আমরা দেখেছি খেলায় পুরো সংবিধানে, আমরা এখানে দেখেছি যে শব্দের পরিবর্তনের মধ্যে দিয়ে একটা আদর্শিক পরিবর্তনের যে সূত্রপাত হয়েছে সেটি নিয়ে বরঞ্চ আমি কথা বলতে আগ্রহী। এবং এই জায়গাটা আসলে নারী কিভাবে দেখা হয়েছে নারীকে, একটি হলো যে আপনার যে সংবিধানের যে 4টি মূল স্তম্ভ সেটির মধ্যে একটি শুধু গণতন্ত্রকে রেখে এখন যে 5টি স্তম্ভের কথা বলা হচ্ছে, সেখানে স্পষ্টত এসেছে ন্যায় বিচারের কথা, সাম্যর কথা, গণতন্ত্রের কথা, দরদের কথা। কিন্তু এই জায়গাটা কার প্রতি কার দরদ হবে আসলে, এবং শ্রেণী কোথায় থাকবে, এবং ধর্মনিরপেক্ষতা নেই এখানে সংবিধানে। ধর্মনিরপেক্ষতা যখন থাকবে না, তখন আমাদের সমাজে আসলে নারী তো কোনো একক ধারণা নাই, সকল নারী একই জায়গায় নিয়ে আসেন। নারীদের এবং পুরুষদের ইন্টারসেকশনালিটির যে বিষয়টা আছে, যে ধর্মনিরপেক্ষতার জায়গা নাই থাকে, এবং সেই জায়গাটা আমরা দেখেছি বহুত্ববাদ। এবং খুবই গুরুত্বপূর্ণ যে যেদিন এই সংবিধানের সংস্কার কমিটি তাদের রিপোর্ট আমাদের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হলো, সেদিনে কিন্তু আমরা দেখেছি আদিবাসীদের উপর কিন্তু হামলা হলো। তখন যে সংবিধানের যে বহুত্ববাদ, জাতীয়তাবাদের পরিবর্তে বহুত্ববাদ, আমরা নিশ্চয়ই যে জায়গাটা অনেকদিন ধরে চেষ্টা করেছে যে আমাদের যে সংবিধান সংস্কারে যে জাতীয়তাবাদের জায়গায় বহু মানুষকে স্বীকৃতি দেওয়ার যে জায়গাটা, যে বিশেষ করে আমাদের দেশে বহু জাতি যেখানে বসবাস করছে সেখানে বহুত্ববাদ প্রসঙ্গটি এসেছে। কিন্তু সেই দিনেই কিন্তু আমাদের টেক্সট বুকে একটি গ্রাফি থেকে, আদিবাসী গ্রাফি থেকে স্মরণীয়, যখন আদিবাসী শিক্ষার্থীরা প্রতিবাদ করলো, তখন কিন্তু আমরা দেখেছি তাদেরকে তার হামলার শিকার হলো, এবং পরবর্তীতে সেই হামলার প্রতিবাদে যখন ক্ষুব্ধ মানে একটা অর্গানাইজড হয়ে ছাত্র, শিক্ষক এবং অনেকে তার প্রতিবাদ আন্দোলন করলো, তখন পুলিশ কিন্তু তাদেরকে মারলো। তখন এই বহুত্ববাদী ধারণাটা কিন্তু অনেকটাই ছিটকে পড়ে গেল। এখন আসি নারী প্রশ্ন। এখন দেখুন 28-এর আমাদের যে সংবিধান এখনো আছে সেখানে কিন্তু অনেকগুলো ধারা আছে নারী কেন্দ্রিক, যা একদম বিশেষ করে 28-এর 1 থেকে ক থেকে শুরু করে এখানে আমরা দেখেছি সেই জায়গাটায় এসেছে খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, এখানে বলছে পুরুষের অধিকারের সমান নারীর অধিকার,
তো আমার কাছে খুবই অস্বস্তিকর মনে হচ্ছে, আপত্তি তুলছি আমি এবং আপত্তি জানিয়েই রাখছি যে আমার অধিকার কেন আরেকজনের স্ট্যান্ডার্ড নিবিতে হবে, যে পুরুষের অধিকারের মতো করে নারীকে দেওয়া হবে, এবং পুরুষ অধিকার না পেলে কি তাহলে নারী অধিকার পাবে না? এখানে কিন্তু নারী পুরুষের অধিকারের সঙ্গে না, একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে কোনো রকম অসমতা করা যাবে না। দ্বিতীয়ত যে প্রশ্নটি আনছি, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে মানে যে আমাদের জেন্ডার বৈচিত্র্য, যেটা শুধুমাত্র নারী পুরুষ না, কিন্তু যে নারী পুরুষের বাইরে আমরা দেখেছি যে লিঙ্গ নানা রকম বৈচিত্র্যপূর্ণ মানুষজন আছে, তাদের সাংগঠনিক আসলে সাংবিধানিক নাগরিকদের অধিকারের কথা কিন্তু বারবারই সবাই বলছেন, যারা আন্দোলন করেছেন তারা বারবার বলছেন। সংবিধানে আসলে সেটি কতখানি এলো সেটি একটি প্রশ্ন। আমি বলছি যে এখানে যখন বলা হচ্ছে পুরুষের নেতৃত্বে নারীর অধিকার, অবশ্যই স্পষ্ট আপত্তিকর। আরেকটি বিষয় আপনি জিজ্ঞেস করেছেন যে বলছেন যে তাহলে কোটা প্রসঙ্গ এসছে কেন, যে কোটা নিয়ে এই প্রসঙ্গটা আবার ফিরবো আপনার কাছে। আমি একটু সুমাইয়া ইসলামের কাছ থেকে শুনে আসি। সুমাইয়া ইসলাম, আপনি নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য, সেই হিসেবে শুরুতে আমি আপনাকে অভিনন্দন জানাই। আপনি এই কমিটিতে ঠাঁই পেয়েছেন, আপনার দিক থেকে নিশ্চয়ই আপনি কাজগুলো করছেন। আপনার কাছে কি মনে হলো, কেমন মনে হলো এই সংবিধান? একটা হচ্ছে যে আমাদের নারী সংস্কার কমিশন থেকে যেটা মতামত দেওয়া হবে, সেটা যখন আমরা রিপোর্ট দিব তখন এটা আমরা টোটাল রিপোর্টটা দিব, এবং সেখানে এই সংবিধানে নারীর জন্য কোন জায়গাগুলো ঠিক করা দরকার এবং নারীর বিষয়গুলো আসা দরকার, সেটার জন্য আমরা অলরেডি কাজ করছি। রিপোর্ট ফাইনাল না হওয়া পর্যন্ত সেই জায়গাটাতে বলতে পারবো না। অ্যাজ এ নাগরিক হিসাবে আমি এখন এই জায়গাতে যেটা বলবো সেটা হলো যে সংবিধানে নারীকে, আমি জানি না শব্দ চয়নটা পরিবর্তন হয়েছে কেন, কারণ আমি ফিল্ডে ছিলাম, রংপুর থেকে জাস্ট এসেছি গতকাল, তো সেখানে মহিলা শব্দটা ছিল। আমরা বারবার আপত্তি দিয়েছি যে মহিলা শব্দটা এখানে থাকা যাবে না, নারী শব্দটা আনতে হবে। মন্ত্রণালয়ের নামও বোধহয় প্রজ্ঞাপন দিয়ে ঠিক নারী ও শিশু করা হচ্ছে, হ্যাঁ, মহিলার পরিবর্তে। এক্স্যাক্টলি। তো একটা হলো মহিলা জায়গাটা থাকবে না, আর একটা হচ্ছে যে কথাটা জবেদা আপা বলছিলেন যে নারীর আর পুরুষের যে জায়গাটা, ওটার সঙ্গে আমিও একই কথা বলবো, যে কারোর সঙ্গে কম্পেয়ার করে কেন, একজন মানুষ হিসাবে, নারী হিসাবে তার যা যা অধিকার, যে তার নিজের সক্রিয়তা বজায় রেখে দরকার, সেই জায়গাটা এনশিওর করতে হবে। এবং এইখানটাতে আমি নারীর জন্য যেটা বলবো, যে নারী যে মানে সম অধিকারের নাম বলে আসলে এত বেশি পিছিয়ে আছে, এবং বেশি কিছু না, আমাদের ফিল্ডে কাজ করতে যেটা দেখেছে যে টোটাল বাংলাদেশের সম্পদ আছে, তার মধ্যে 5%-এর মধ্যে হচ্ছে নারীর নামে সম্পত্তি আছে। এবং ল্যান্ড রাইটসের ইস্যুতে যে জায়গাগুলোতে দেখতেছে যে খাস জমি থেকে শুরু করে নারীকে পিছিয়ে রাখার জন্য যে স্টেপগুলো দরকার, সেগুলো প্রত্যেকটা স্টেপে আছে। যে জন্য আমরা নারী সংস্কার কমিশন রাঙামাটি থেকে শুরু করে খুলনার একদম লাস্ট পর্যন্ত রংপুর প্রত্যেকটা ডিভিশনে যে আমরা কথা বলছি, নারী আসলে কোন জায়গাতে পিছিয়ে আছে, তার জন্য আমাদের কি করা দরকার, কি চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য কি করতে হবে, সেগুলো আমরা দেখার জন্য চেষ্টা করতেছি এই স্বল্প সময়ের মধ্যে। আর সংবিধানের পরিবর্তনের জায়গাগুলোতে আমরা বলবো যে নারীকে মানুষ হিসেবে সমমর্যাদার জায়গাটা দেওয়া, এবং তার শিক্ষা, সংস্কৃতি, ধর্মগত নিগোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকের সম অধিকারের জায়গাটাতে আমাদের নিয়ে আসতে হবে। আমি একটু যদি সুমাইয়া ইসলাম একটা প্রশ্ন করে রাখি আপনার কাছে, যে সংবিধান সংস্কার কমিটি তো আগে গঠিত হয়েছে এবং তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছে, আপনারা কাজই শুরু করেছেন 2 ডিসেম্বর, আপনাদের নভেম্বরের শেষে আপনাদেরটা গঠিত হয়েছে। এখন আপনারা যখন রিপোর্টটি দেবেন, সম্ভবত সামনের মাসের মাঝামাঝিতে হয়তো দেবেন, তখন কোনো সাংঘর্ষিক কিছু হয় কিনা, মানে যেহেতু সংবিধান ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয়? এখানে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা রিপোর্ট যাওয়ার পরে আবার নিশ্চয়ই একটার সঙ্গে আরেকটা কোন জায়গাগুলোতে ইনকর্পোরেট করার দরকার আছে, তারপরে নিশ্চয়ই একটা অ্যাকশন প্ল্যান তৈরি হবে যে এক্ষুনি কোন কাজগুলো করা যাবে, মিড টার্মে কোনটা করা যাবে, লং টার্মে কোনটা করা যাবে। কারণ প্রত্যেকের রিপোর্টের পরে আমাদের তো নারীর ইস্যুটা ক্রস কাটিং ইস্যু, আমাদের অনেকগুলো বিষয় হচ্ছে অন্যদের সঙ্গে মার্চ করবে, সো এইগুলো নিয়ে নিশ্চয়ই সেখানে আলোচনাগুলো হবে। আরেকটা বিষয়, খুব জরুরি বিষয়, সেটা হলো যে নারীর সাংবিধানিক প্রতিটা স্তরে, মানে আমরাও সংবিধানের সব জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলো নিয়ে আমরা মতামত দিচ্ছি। আর এইটা আমাদের যে টোটাল রিপোর্ট যাবে, সেই রিপোর্টের মধ্যে অবশ্যই সেগুলো যাবে। এবং এখানে সাংঘর্ষিক কিছু হলেও আমাদের চাইতে তো কোনো সমস্যা নেই, বিকজ আমরা অলরেডি কিন্তু বলছি যে দ্বিকক্ষ বিশিষ্ট ইয়ে হবে পার্লামেন্টের জায়গাটা। তো আমরা এখানে বলছি যে নারীকে কেন আমরা সংস্কারে শুধুমাত্র 100-এর মধ্যে রাখবো, তো পুরুষ সিট যদি 300 হয়, নারী সিট কেন 300 হবে না? তো এবং নারীর মানে সম জায়গার কথা যখন বলছি, তো সেখানে আলাদা করে মানে সংবিধান, মানে এই পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত নারীকে আমরা আসলে যদি বলেন যে আমাদের যে চাওয়াটা, সেটা হলো যে আমরা সমান জায়গাতে দেখতে চাই। জুবেদা নাসরিন, যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম আমি, যে কোটার ব্যাপারটা এসছে এবং যেটি এখনই সুমাইয়া ইসলাম বলছিলেন যে
আসনের কথা, আসন সংখ্যা বাড়িয়ে 50 থেকে 100 এবং সেটি আবার নারীদের মধ্যেই নির্বাচন করার কথা। এটি কিন্তু এর আগে নারী নেত্রীরা বলেছেন যে আপাতত এই ধরনের ব্যবস্থা থাকতে পারে। এই ব্যবস্থাটিকে আপনি কিভাবে দেখেন? কিন্তু যে প্রতিবাদগুলো আসছে আবার বা যেই এই বিষয়েও প্রতিরোধ গড়ে উঠছে সেটি বা কিভাবে দেখেন? একটি হলো, আমি কিন্তু কোটা সংস্কারের পক্ষে, কখনোই কোটা বাতিলের পক্ষে নয়, আমি স্পষ্ট জানান দিয়ে রাখছি। একটি হলো কোটা থাকতেই হবে, কারণ আমরা যখন একটা সমাজে অসমতার জায়গা আছে, বৈষম্যের জায়গা আছে, নানা রকম শ্রেণী, লিঙ্গ, জাতির কেন্দ্রিক প্রান্তিকতার জায়গাগুলো অনেক বেশি জোরালো, সে জায়গাতে আপনার কোটা না রেখে সকলে নাগরিক অধিকারকে নিশ্চিত করা অসম্ভব। এখন কোটা সংস্কার আসলে কি? কোটা সংস্কার হলো আপনার রিভিউ করা। আমাদের দেশে যে সমস্যাগুলো হচ্ছে আসলে রিভিউ নেই, যে আপনার কোন জায়গাটা কোটা দরকার। আপনার নারী কোটা হলে সকল জেলায় যে নারী কোটা দরকার এমন কিন্তু না, সকল ক্লাসে যে আবার নারী কোটা দরকার এমনও না। এখন কোন জায়গায় নারীরা পিছিয়ে আছে, কোন সেকশনে নারীরা এগিয়ে আছে, সেই জায়গাটা যে আমরা প্রতি বছরে যদি আমরা রিভিউ করে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে, তাহলে কিন্তু কোটাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হবে। দ্বিতীয়ত হলো যে নারী কোটা, এখন আমাদের যদি আমরা আমাদের চর্চাগুলো দেখি, কারা আসছে নারী কোটায় সংসদ সদস্য হয়ে, কোনো আপনারা দেখা যাচ্ছে রাজনীতিবিদদের বউ, বোন, মা কিংবা যিনি পরাজিত হয়েছেন তাকে আনা হচ্ছে। এখানে কিন্তু প্রান্তিক নারীদের যে প্রতিনিধিত্ব কিংবা যে ইন্টারসেকশনালিটির কথা আমরা বলছি, দলিত নারী কিংবা আপনার আদিবাসী নারী, তাদের ইনক্লুসিভিটির কথা বলছি, তাদের প্রতিনিধি কিন্তু আসতে পারছে না। এবং এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যেভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে সেটা খামতি রয়েছে। এই খামতি হলো যে নারীকে একভাবে দেখা, আমার কাছে মনে হচ্ছে একটু ছিটেফোঁটা নারী বিষয়ে কথা বলার মতোই হয়ে গেছে সংবিধানে, যে কিছু না বললে একটু হয়েছে হবে। সুতরাং কোটা থাকতে হবে, কিন্তু কোটাকে কিভাবে রাখা হবে, কি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কোটা বাস্তবায়নের ক্ষেত্রে, এবং প্রতি বছর কোটা রিভিউ করা হবে, সেই জায়গাগুলোকে স্পষ্ট করা দরকার ছিল। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমার মনে হয়েছে যে সংবিধান আছে যে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি তার লিঙ্গ, অবস্থান, জাতি, এই বিষয়টি নিয়ে আমি একটু আলাপ করি বিস্তারিত একটা বিরতির পর। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, থাকুন অন্য পক্ষের সাথে, বিরতির পর ফিরছি। স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি কেমন হলো সংবিধান সংস্কারে নারীর স্থান এই বিষয়ে। আমি একটু ওই 100 আসন নিয়ে কথা বলছিলাম, ওই বিষয়টা যদি আপনি আপনাদের যেই সংস্কার কমিশন, সেখানে নিশ্চয়ই আমি এখনই কোনো স্পেকুলেশন বা কোনো জানতে চাইছি না যে কি আছে, কিন্তু এই বিষয়টিকে আমি জানতে চাইছিলাম জোবেদা নাসরিনের কাছে। আমি আবার ওনার কাছে যাব, তার আগে আপনার কাছেও আমি যদি বলি, আমি শুধু আমাদের ফিল্ডের অভিজ্ঞতাটা বলি, কারণ আমরা সংস্কার কমিশন থেকে প্রচণ্ড ফিল্ডে যে কাজ করেছি এবং খুবই অবাক কাণ্ড, যে অবাক বলতে মানে আমাদের কাছে আশ্চর্য মনে হয়েছে যে খুলনাতে যখন আমরা প্রোগ্রাম করতে বসেছি, তখন কিন্তু আপনি রূপান্তরের যে এক্সিকিউটিভ ডিরেক্টর দাদা এবং আপনার দুর্বার নেটওয়ার্কের একজন, আর একদম আদিবাসী একদম শেষ ল্যান্ড থেকে যারা আসছে, ইভেন রংপুরেও একই রকমের মন্তব্য দিয়েছে। তারা প্রত্যেকে বলেছে যে আমরা আমাদের নেতৃত্ব চাই, যেটা জোবেদা আপা কিছুক্ষণ আগে বললো, যে সংসদে পলিটিক্যাল পার্টির ফ্যামিলি মেম্বারদেরকে না দিয়ে তারা বলছে যে খাসিয়া থেকে একজন আপা এসে বলতেছেন যে আমরা আমাদের প্রতিনিধিত্ব দেখতে চাই, আমাদের কথা বলতে চাই। দুবার নেটওয়ার্ক থেকে সেম কথা বলেছে। আরেকটা জায়গায় বলেছে, এইটা আমি ঢাকাতে এটা শুনি নাই কখনো, যে বলেছে যে আমরা সম অধিকার চাই, মানে যদি পুরুষ 300 আসন হয়, নারীদেরও 300 আসন হবে। এবং এইটা কিন্তু ফিল্ড লেভেলের মানুষের চাওয়া। এবং আমরা কিন্তু এই যখন গিয়েছি, ওখানে যে সমস্ত সংগঠনগুলো কাজ করে, প্রত্যেকটা সংগঠনকে ডেকে নিয়ে আসা এবং সেলফ হেল্প গ্রুপদেরকে নিয়ে আসা, তাদের মধ্য থেকে তাদের দাবিটা উঠে আসছে। এবং তারা এটা চাচ্ছে যে পুরুষ 300 আসন হলে নারীদেরও 300 আসন চাই, এবং তাদের নিজেদের প্রতিনিধিত্ব চাই, যে গ্রুপ যাদের বিলং করে তাদের কথা তারা যেন ওখানে উঠে আসে। সেইখানে আদিবাসী, সেখানে সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক থেকে শুরু করে এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, বলছে যে আমাদের কথা তো আপনারা ঢাকায় বসে বুঝতে পারবেন না, আমরা আমাদেরকে চাই। এবং তারা তাদের সংখ্যা থেকে তারা বলেছেন যে আমরা 300 আসন চাই, এবং সেটা সরাসরি নির্বাচনের মাধ্যমে চাই। এবং আমি একটু যদি আপনাকে ধরিয়ে দেই সুমাইয়া ইসলাম, বুঝলাম এটি তো ফিল্ড লেভেলের চাওয়া, এবং আপনারাও হয়তো এরকম কিছুই প্রস্তাব করবেন আসন সংখ্যা বাড়ানো। কিন্তু যে প্রশ্নটি আমি জোবেদা নাসরিনের কাছে রেখেছিলাম, যে ইতিমধ্যেই এই প্রশ্নও আসছে যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন,
সেখানে কেন নারীদের জন্য কোটা রাখা হবে, নারী কোটা সংসদে কেন রাখা হবে? আমরা সরাসরি নির্বাচন এবং পিছিয়ে পড়া যে জায়গাটা আছে সেটাকে বিশ্লেষণ করে আমরা আলাদা একটা প্রস্তাবনা দিবে আশা করি। এটা শিরিন আপা সহ আমরা যারা আছি এবং মাঠের যে তথ্য আছে সেই প্রেক্ষিতে রিপোর্টটা তৈরি হবে, তখন আপনারা পেয়ে যাবেন। আর অল্প কিছু এই বিষয়টিকে মোকাবেলা কিভাবে করা যাবে জুবেদা নাসরিন? কারণ এটি তো বড় প্রশ্ন, কারণ বড় রাজনৈতিক দল যারা এবং যাদের বিপুল সংখ্যক সমর্থন রয়েছে তারাই কিন্তু এই প্রশ্ন তুলছে। একেবারে এটি ফেলে দেওয়ার মতো কোনো বিষয় অন্তত আমার কাছে মনে হয়নি। দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে কমিশনগুলো একে অপরের সঙ্গে একটু সাংঘর্ষিক এবং দ্বান্দ্বিক জায়গায় চলে যাবে। এই কারণে হলো যেমন আজকে নারী কমিশনের সদস্য সুমে আপা আছেন, আমার কাছে ওনাকেও প্রশ্ন রাখতে চাই যে আসলে আমরা দেখেছি যে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, সেখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রাহিম সংযুক্ত করে রেখেছে এবং ধর্মনিরপেক্ষতা বাদ করেছে। যখন আপনি সম্পত্তির সমানাধিকারের প্রসঙ্গ আসতেছেন, ইসলামিক অনেকগুলো দেশ কিন্তু এর মধ্যে করেছে সম্পত্তির সমানাধিকার, তাহলে এটাকে জিয়ে রেখে, এটাকে জারি রেখে আপনার নারী কমিশন কিভাবে সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করবে? আসলে সেই প্রশ্নগুলোকে আসলে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। আরেকটি হলো যে নারী সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে। এখন হলো যে আমি যেটা বললাম যে একটা হলো কোটা সংস্কার আর একটা হলো নারীকে দেখার জায়গাটা স্পষ্টকরণ। দুইটা ক্ষেত্রে যদি আমি একসাথে বলি যে যেটা আমরা বলছি যে যেটা নেপালে হয়েছে যে মাইনরিটি থেকে আপনার কোটা, নারী কোটা কিভাবে আসবে বা মাইনরিটি সেকশনকে আমরা কিভাবে কোটার মধ্যে রাখবো, যারা প্রান্তিক জনগোষ্ঠী আসলে মাইনরিটির চেয়ে আমি বলছি সমাজে বিভিন্ন রকম দিক থেকে তারা সবচেয়ে বেশি প্রান্তিক জায়গায় আছে। এখন ধরুন যে এটা বলেছে যে আত্মীয়তার রাজনীতি আমরা দেখেছি, ক্ষমতাসীনদের রাজনীতি দেখেছি, এর পাশাপাশি যদি আমরা এখানে রিপ্রেজেন্টেশন হিসেবে রাখি যে যারা প্রান্তিক আছে একটা, আরেকটা হলো যে একটার বেশি কোটা কেউ থাকতে পারবে না, রাখতে পারবে না, যে একটা স্কুলে ভর্তি হয়েছে সে কোটা পেলে সে আর ওই জায়গাটা যেতে পারবে না। দ্বিতীয়ত হলো যে আপনার একবারে বেশি ওই কোটা ব্যবহার করা যাবে না, উনি একবার সংশোধন করতে পারবে না। আর এখানে হচ্ছে যে সরাসরি নির্বাচন, সেই জায়গাটাতে আসলে রাজনৈতিক দলগুলো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। রাজনৈতিক দলগুলো কাকে নমিনেশন দিবে, কারণ এখানে যদি নির্বাচন হয়, নির্বাচন কিন্তু আপনার ওখানে গারো মেয়ের সঙ্গে এখানে ঢাকা শহরের বিএনপি নেতা বা অন্য কোনো নেতা হবে না, তাদের মধ্যে নির্বাচনটা হবে এবং সেখানেও কিন্তু আগের মতোই কিন্তু একই রকম টাকার খেলা হতে পারে, স্বজনপ্রীতি হতে পারে। তো এখানে কিন্তু খুব অস্পষ্ট, কমিশনকে অবশ্যই সুস্পষ্ট প্রস্তাবনা দিতে হবে। আর আমি সুমে নাসরিন একদম শেষ পর্যায়ে আছি, আরপিওর ব্যাপারে আপনাদের প্রস্তাবনা সংবিধানে আমার চোখে পড়েনি যে কত % নারী দলীয়ভাবে থাকতে পারবে বা থাকা উচিত, সেই বিষয়টা আপনাদের সংস্কারে নিশ্চয়ই থাকছে। নিশ্চয়ই আমাদের যেটা হয়েছে যে আমরা আলাদা করে, আমি আবারও বলছি যে নারীর ইস্যুটা যেহেতু ক্রস কাটিং ইস্যু, সম্পত্তির অধিকার থেকে শুরু করে তার অন্যান্য যে অধিকারগুলো আছে সেইগুলোকে বিভিন্ন জায়গাতে কিভাবে করে ফিট ইন হবে এবং তাদের সাথে অন্যান্য যতগুলো কমিশনের সাথে কথা বলা সম্ভব হচ্ছে সেগুলো আমরা বসছি এবং আমার মনে হয় যে এইটা সাংঘর্ষিক হলেও, সাংঘর্ষিক তো অবশ্যই হবে, কারণ আপনি যখন সমতার জায়গাতে যাবেন, অনেক বেশি পিছিয়ে আছেন, তখন সেখানে যেতে হলে তো আপনাকে ওই জায়গাতে যেতে হবে, বাট আমরা সেই জায়গাটা ছাড়বো বলে মনে করি না। জি, মানে এই বিষয়টি মনে হয় যে আমাদের এই মানে নারীর যে লড়াই, সেই লড়াইয়ের শেষ আসলে হওয়াটা খুব, আমি বর্তমানে যে বিষয়গুলো আসলে কয়েকটা কমিশন দিয়েছি, জি আমার কাছে মনে হয় যে নারীতেও ক্রস কাটিং ইস্যু আপা বলেছে আমরা জানি, সুতরাং এখানে শুধুমাত্র সংবিধান, এখানে শুধুমাত্র কমিশনের সুপারিশ তা না, একেবারে সব কমিশন কিভাবে নারীকে দেখছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করা হচ্ছে এবং নারীরা কি চাচ্ছে সেটা পরিষ্কার অবশ্যই সংবিধানে থাকতেই হবে। অনেক ধন্যবাদ। আমার যেটা মনে হলো যে একটা প্রাণবন্ত আলোচনা হলো, তার থেকে বড় কথা হচ্ছে যে এই বিষয় যে আসলে শেষ হবার নয়, এই বিষয় নিয়ে কথা বলেই যেতে হবে আমাদের, তারই একটা কাজ করতেই হবে, তারই একটা মাঠ ছাড়া যাবে একটা আভাস আমরা পেলাম। জি, অনেক ধন্যবাদ জুবেদা নাসরিন, ধন্যবাদ সুমাইয়া ইসলাম। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।